বন্ধ সর্বাত্মক হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর মুখে চুনকালি। ধর্মঘট আমাদের একটা অস্ত্র, আমাদের আইনি অধিকার। এটা শোকজ নোটিশ পাঠানো যেতেই পারে, শোকজ নোটিশ দিয়ে কিছু যায় আসে না, কারণ এই ধর্মঘট কর্মচারীদের অধিকার। এটা জাস্ট একটা ট্রেলার ছিল, পিকচার দেখার জন্য আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি তৈরি থাকুন। সুপ্রিম কোর্টকে যে মান্যতা দিচ্ছে না, তো তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি আর বলুন। উনি চাইছেন দুটো শ্রেণীর কর্মী নিজেদের মধ্যে লড়াই করুক। আমরা কিন্তু আইনি পথে গেছি, কোথাও কিন্তু আমরা বিশৃঙ্খলা করিনি। আর সরকার কিন্তু সেখানে আইনি পথকে পরিহার করে নানা রকম এখন বাইক বাহিনী নানা রকম এগুলো করার চেষ্টা করছি। সুতরাং এই সরকারকে আমরা এদের শেষ দেখে ছাড়বো। সাধারণ মানুষের চাকর, হ্যাঁ আবার বলছি আপনারা চাকর। আমরা একটাই জিনিস স্পষ্টভাবে বলি, সরকারি কর্মচারীদের তাদের যদি ন্যায্য অধিকার থেকে উনি বঞ্চিত রাখেন, কর্মচারী সমাজ কিন্তু উনাকে পালানোর রাস্তা দেবে না। 1 ইঞ্চিও জমি দেব না ওনাকে পালানোর জন্য। সরকার যদি তার দায়িত্ব না পালন করতে পারে, আইন না পালন করতে, সেই সরকারের বিদায় নেওয়া দরকার এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আগে বলতেন সততার প্রতীক, এখন আমরা দেখতে পাচ্ছি উনি মিথ্যার প্রতীক। যে বলছে আমার কাছে টাকা নেই, অথচ সে ভাতাগুলো দিতে পারছি। তা ভাতা দেওয়ার যদি টাকা দিচ্ছে, ভাতাটা কাদের টাকা? যদি 15 বছরে উনি এখানে একটাই কালচার উনি তৈরি করেছেন, সেটা হচ্ছে কাটমানি। সাধারণ মানুষ যেমন আপনাকে এনেছে, 14 তলা থেকে ছুঁড়ে ফেলতে সময় লাগবে না। সেই ভোটের সময়ের জন্য অপেক্ষা করুন, আপনাদের দিন শেষ হয়ে এসছে। চেয়ারে বসার অধিকার উনার নেই। উনি যে বলেন না, আমি গোটা পশ্চিমবাংলাকে সিভিক নিয়োগ করছি, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে সিভিক নিয়োগ করছেন। আমরা বলছি আমরা চাই ওখানে একজন সিভিক মুখ্যমন্ত্রী হোক। শেষমেশ অন্য কোনো উপায় না দেখে ধর্মঘটের শেষ উপায় হয়ে দাঁড়ালো, কিভাবে দেখছেন? ধর্মঘট আমাদের একটা অস্ত্র, আমাদের আইনি অধিকার। এটা ধর্মঘটটা শেষ উপায় না। আমাদের যে আইনি যে লড়াই, সেই লড়াই এখনও চলছে, সেই লড়াই আমরাই জিতবো। রাজ্য সরকার সেখানে যেটা সুপ্রিম কোর্টের রায় সেটা মানেনি। সুপ্রিম কোর্ট এটাকে লড়াই আমাদের সুপ্রিম কোর্টে চলছে, সেই লড়াই আমরা ওখানে জিতবো। আজকে সকালে দেখলাম বিভিন্ন জায়গায় জেলাতে হাইকোর্টের আশেপাশে বাইক বাহিনীর বড় দাপট দেখলাম, কারা এটা? আজকে হাইকোর্ট পুরো বন্ধ, বিভিন্ন জেলার পুরো কোর্টগুলো বন্ধ আছে। বিভিন্ন এসডি অফিস থেকে সমস্ত জায়গায় যে বন্ধ, এই যে এই বিষয়টাকে সরকারি দল মেনে নিতে পারছে না। এটা কারা বাইক বাহিনী হবে? এই সরকারি দলের মদতেই হচ্ছে। আমরা খাদ্য ভবনে আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় এক মহিলাকে তারা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এই জিনিস কিন্তু চলবে না। এটা হলে আমরা কিন্তু যেটা ভাস্করবাবু বলেছেন যে আমরা এই সরকারের শেষ দেখে ছাড়বো। 31 ডিসেম্বর পর্যন্ত লাস্ট সময় নিয়েছে, সময় এক্সটেন্ড করা হয়েছে, এটা কি বলছেন? কিসের? এই যে 31 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে সরকার ডিএর, না 31শে ডিসেম্বর সরকার তো চাইবে। সরকার 31শে ডিসেম্বর 2026 না, সরকার চাইলে 31 ডিসেম্বর 2036 পর্যন্ত নিয়ে যাবে। সরকার তো বলছিল যে এটা দয়ার দান। সে সরকার কি আর কোনো দয়ার দান বলছে? সরকার এরকম 31শে ডিসেম্বর আর বলবে না। সরকার তো এক সময় বলছিল যে দয়ার দান, আজকে তো সেটা অধিকার সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পর কি আর দয়ার দান বলছে যে আমরা যখন ইচ্ছা দেবো আর দেবো না? ভাস্কর দাদার বক্তব্যে বলছিলেন যে 31 ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাতে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। সেটাই করতে হবে, কারণ যদি আইনি অধিকার একটা রাজ্যে না থাকে, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু আমরা শান্তিপূর্ণ উপায়ে এত বছর ধরে যে বঞ্চনা 2011 সাল থেকে 9 সাল থেকে যেটা চলছে 2019, তারপরেও যে এত বছরের বঞ্চনা কিন্তু আমরা সহ্য করছি। আমরা কিন্তু আইনি পথে গেছি, কোথাও কিন্তু আমরা বিশৃঙ্খলা করিনি। আর সরকার কিন্তু সেখানে আইনি পথকে পরিহার করে নানা রকম এখন বাইক বাহিনী নানা রকম এগুলো করার চেষ্টা করছি। সুতরাং এই সরকারকে আমরা এদের শেষ দেখে ছাড়বো। সরকার যদি তার দায়িত্ব না পালন করতে পারে, আইন না পালন করতে, সেই সরকারের বিদায় নেওয়া দরকার এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করব। দাদা, গড়বেতা স্কুলে এই ধর্মঘটের প্রভাব পড়েছে, সেখানের অস্থায়ী কর্মীরা, স্থায়ী কর্মীরা, তারা স্থায়ী শিক্ষকরা তারা এই ধর্মঘটে অংশ নিয়েছে, কিন্তু তার প্রতিবাদে দেখা যাচ্ছে তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে, কি বলবেন? শোকজ নোটিশ পাঠানো যেতেই পারে, শোকজ নোটিশ দিয়ে কিছু যায় আসে না, কারণ এই ধর্মঘট কর্মচারীদের অধিকার। সেই অধিকার আইনের দ্বারা সংরক্ষিত। যাদেরকে শোকজ নোটিশ পাঠানো হচ্ছে, সেই শোকজের নোটিশের উত্তর, শোকজের কপিগুলো আমরা পেলে আমাদের যা আইনি টিম আছে তাদের সাথে পরামর্শ করে আমরা সবাইকে দিয়ে দেবো। তো শোকজ টোকজ ভয় দেখানো জিনিস, একদিনের বেতন ছাড়া সরকারের আর কোনো কিছু করার ক্ষমতা নেই। যেখানে সুপ্রিম কোর্ট পাশে আছে সেখানেও আপনাদের এইরকম ধর্মঘটের মতো রাস্তায় যেতে হচ্ছে। যদি কোনো গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক যা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে সম্মান না করে, সর্বোচ্চ আদালতের রায়কে সম্মান না করে, আবার এই সরকারি বিভিন্ন জায়গায় গণতন্ত্র বিপন্ন হচ্ছে বলে আন্দোলন করে, মানুষ দেখুন যে কারা গণতন্ত্রের পক্ষে আর কারা গণতন্ত্রের বিপক্ষে, সেই দেখে মানুষ সিদ্ধান্ত নেবেন। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এই সরকারি কর্মচারী সংগঠন তারা এই ধর্মঘটে অংশ নেয়নি, তাদের কি ডিএ দরকার নেই?
এটা সব থেকে ভালো বোধহয় তারাই বলতে পারবে। আসলে কর্মচারীদের একটা অংশ ঠিক সময় অফিস করেন না, দেরিতে অফিসে আসেন, আবার তাড়াতাড়ি বেরিয়ে যান। তারা সম্ভবত মানে এই বিষয়টাকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে বেতন না দিলেও কিছু যায় আসে না। মানে কর্মচারীদের একটা অংশের এরকম অবস্থা হয়েছে যে বেতন না দিলেও চলবে, কিন্তু অফিসে আমি যে সময় আসি সে সময় আসি আর বেরোতে পারি, যেন ট্রান্সফার না হয়। তো এই অংশটা খুব বিচ্ছিন্ন অংশ, আর এরাও যেটা করছেন একটা আতঙ্ক থেকে করছেন। একটা লড়াই আন্দোলন যখন হয় সেটা একটা বহুমাত্রিক আন্দোলন হয়, কেউ এগিয়ে থাকে কেউ পিছিয়ে থাকে। আস্তে আস্তে আন্দোলনের তেজ বাড়লে এরাও থাকবেন। আপনারা দেখবেন যে পুলিশের নিচুতলায় কিন্তু আজকে ব্যাপক সমর্থন পাওয়া গেছে। যেখানে যেখানে কর্মচারীরা আক্রান্ত হয়েছে পুলিশের নিচুতলা থেকে এসে কিন্তু তাদেরকে মানে আমাদেরকে উপযুক্ত প্রোটেকশন দেওয়া হয়েছে। এর অর্থ পুলিশের নিচুতলা আজকে অনুধাবন করতে পেরেছেন যে এই লড়াইটা রাজ্যের সামগ্রিক কর্মচারীদের। বাকিরাও যখন ধীরে ধীরে রিয়েলাইজ করবেন তখন আলটিমেটলি ব্যাপারটা চেঞ্জ হয়েই যাবে, এটা স্বাভাবিক। হাইকোর্ট আজকে প্রায় বন্ধ আছে বলা চলে, এই বিষয়টা কি সুপ্রিম কোর্টের কাছে আরো বেশি গুরুত্ব পাবে? হ্যাঁ, এটা তো সুপ্রিম কোর্টের রায় কিন্তু সবসময় মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা এর ওপর কিন্তু কিছুটা প্রভাবিত হয়। এই যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল আরাবল্লী পর্বতের খনন সংক্রান্ত জায়গায়, এটা কিন্তু যেটা হয়েছিল প্রথম রায় বেরোনোর পর স্থানীয় মানে গণসংগঠনগুলোর আন্দোলনের ফলে সুপ্রিম কোর্ট কিন্তু তার নির্দেশিকা পরিবর্তন করে নিয়েছিল। এই যে আজকে ধর্মঘট হয়েছে প্রশাসনিক নিপীড়ন সত্ত্বেও, এই ধর্মঘট কোনো কোনো ক্ষেত্রে একদম পুরো সাফল্য লাভ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই খবরও আস্তে আস্তে মানে মানুষের চেতনায় পৌঁছবে এবং সেখান থেকে আস্তে আস্তে আদালতও আমাদের সমস্যা সম্পর্কে আদালত তো জানেন, আদালত মেনেই নিয়েছেন। এই যে রাজ্য সরকারের এই যে মানে দূরভিসন্ধি টাকা না দেওয়ার কুযুক্তি, এগুলো আদালত ইতিমধ্যেই বুঝে গেছেন। আমাদের আশা যে আগামী 15ই এপ্রিল আদালত অত্যন্ত কড়া নির্দেশ দেবেন যে যাতে কোনো টালবাহানা না করে আমাদের বকেয়া মেটানো। দিদি, আজ ধর্মঘট ছিল, কিন্তু ধর্মঘটের দিন সকালবেলায় আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জেলা স্তরে হাইকোর্টের আশেপাশে বাইক বাহিনীর দাপট। এই বাইক বাহিনীটা কি? নিশ্চয়ই প্রশাসনের লোক হবে, কারণ তারাই তো চাইছে যে ধর্মঘটটা সফল না হয়। আইনি লড়াই হেরে গেছে তাই এই পথে। হ্যাঁ, এবার আইনি লড়াই হেরে গেলে সেটা তো মান্যতা দিচ্ছে না যে আমি হেরেছি। সেটা যদি স্বীকার করে তাহলেই তো হয় যে হ্যাঁ আমি হেরে গেছি, বা সুপ্রিম কোর্টকে যে মান্যতা দিচ্ছে না, তো তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি আর বলুন। একদিকে আপনি নিজেও একদম নিচু স্তরের কর্মী, সেই ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আরেকবার দিন। আমরা আইসিডিএস ওয়ার্কার, মূলত আজকের যেটা আমাদের এই কি বলবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানের 4টে পয়েন্ট আজকে ধর্মঘটে। প্রথম হচ্ছে যে ডিএ, যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না তাদেরকে, যার কারণে আমাদের 26 তারিখে একটা কালীঘাট চলো অভিযান হয়েছে, তারপরেও সেই কোনো কার্যসূচি হয়নি। তারপরে আমরা দেখলাম যে আমাদের রাজ্য সরকার চুপি চুপি একটা মাস পিটিশন করেছে সুপ্রিম কোর্টের কাছে যে তারা ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে, তাদের কাছে টাকা নেই। কিন্তু গত দুদিন থেকে দেখছি যে যুবশ্রী যে ভাতা, সেই ভাতা কিন্তু রাজ্য সরকার বিভিন্ন অ্যাকাউন্টে তাদের দিয়ে দিচ্ছে, তারা যে পাওনা। তাহলে যে সরকার বলছে আমি দিয়ে দিতে পারবো না পাওনা, যেটা ন্যায্য পাওনা, সে কিন্তু এই ভাতাটা ঢুকিয়ে দিল অ্যাকাউন্টে। তাহলে এখানে কি প্রমাণ হয় আমাদের ক্ষেত্রে? সাধারণ দেশবাসীর এটা বোঝা উচিত যে বলছে আমার কাছে টাকা নেই, অথচ সে ভাতাগুলো দিতে পারছি। তা ভাতা দেওয়ার যদি টাকা দিচ্ছে, ভাতাটা কাদের টাকা? সেই যে টাকা দিচ্ছে সরকারের কি নিজস্ব কোনো মানে আলাদা ইনকাম বা আলাদা কোনো গাছ লাগানো আছে টাকা? সেটা নিশ্চয়ই রাজ্যবাসীর টাকা, সেই টাকাই দিচ্ছে। তাহলে ডিএ কেন দিচ্ছে না? আর দ্বিতীয় নম্বর দাবি কি না, অনিয়মিতকরণ দিয়ে নিয়মিতকরণ, যেটার মধ্যে আমরা পড়ছি। আমরা আইসিডিএস ওয়ার্কার, আমরা হচ্ছি সাম্মানিক কর্মী, আমরা কোনো সরকারি কর্মচারী নই, আমরা ডিএ পাবো না। কিন্তু দীর্ঘ 50 বছর আমরা এই কাজের সাথে নিযুক্ত এবং আমাদের ওয়ার্কিং পিরিয়ডস হচ্ছে 65 বছর। সেই 65 বছর পরে আমাদের কোনো পাওনা থাকে না সরকার থেকে, আমাদেরকে ছাঁটাই করা হয়, আমাদের কোনো অবসর নেই। অবসরকালীন যে পেনশন গ্র্যাচুইটি সেগুলো আমাদের কিচ্ছু নেই। কিন্তু বিগত কিছুদিন আগে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট আমাদের ক্ষেত্রেও একটা রায় দিয়েছে যে যারা শ্রম দিচ্ছে, শ্রমের বিনিময়ে 11 মাস যারা শ্রম দেবে কোনো কর্মক্ষেত্রে, তার পরিবর্তে তাকে 12 মাসের পর হলে তাকে স্থায়ীকরণ করতে হবে। তাহলে আমরা 50 বছর ধরে এই কাজ করছি, তাহলে আমরা কি হিসাবে যাব? তাহলে এখানে আমাদের একটা দাবি থাকছে, আমাদের পাওনা থাকছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, তাহলে আমাদেরকে মান্যতা দিতে হবে, আমাদের গ্র্যাচুইটি পেনশন দিতে হবে। আমরা দেখেছি আমাদের রাজ্যে বিভিন্ন নেতা মন্ত্রী এমএলএ এমপি বা আমাদের রাজ্যপাল রাষ্ট্রপতি, তারা যে জনসেবার কাজ করে সেবামূলক, আমরাও সেবামূলক কাজ করি, সাম্মানিক কর্মী। কিন্তু তারা যে সাম্মানিক করার পরে 5 বছর 10 বছর পরে যখন তারা এই পদে থাকে না, তারা কিন্তু সারা জীবনের জন্য পেনশন পায়। কিন্তু আমরা 65 বছর ধরে সেবা দিচ্ছি এবং আমাদের সাথে সেই সাম্মানিক কর্মীদের তফাৎ এটা যে আমরা আমাদের টাকা খরচ করে পরিষেবাটা দিচ্ছি। সরকারের প্রযোগ, কেন্দ্র সরকারের প্রযোগ, নিচু স্তরের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই আপনাদের উপর নির্ভর। একদম আমাদের নিজের টাকা এখানে ইনভেস্ট
করছি, ধরতে গেলে এটা আমাদেরকে একটা ব্যবসায় পরিণত করে দেওয়া উচিত। কারণ আমরা দেখেছি মিড ডে মিল সরকার টাকা দেয়, তবেই সেখানে রান্না করে খাবার দেওয়া হয়, কিন্তু আইসিডিএস ওয়ার্কারকে কোনো অগ্রিম টাকা দেওয়া হয় না। তারা নিজের টাকা খরচ করে সরকার চাল ডাল তেল নুন দেয়, কিন্তু সেটাকে যে ফোটাবো বা তাতে যে পরিপূরক পুষ্টি অতিরিক্ত পুষ্টি দেবো ডিম সবজি, সেটা আমাদের টাকায়। তাহলে আমরা টাকা ইনভেস্ট করছি 2 মাস 3 মাস পরে সেই টাকা পাচ্ছি না। এমনও পরিস্থিতি যে যেখানে মেয়েরা প্রতিবাদ করছে, এই যে আজকে ধর্মঘটের জন্য আমরা যেখানে অফিসকে চিঠি করেছি যে আমাদের এই 3টে দাবির সাপেক্ষে আমরা এই সমর্থন জানাচ্ছি এই দাবিকে, সেখানে মেয়েদেরকে সুপারভাইজার সিডিপিওরা হুমকি, ইভেন তাদের শোকজ করা হবে, তাদের চাকরি খেয়ে নেওয়া হবে, তাদেরকে ট্রান্সফার করা হবে এবং বিডিও অফিসকে দিয়ে বিডিও অফিসের লোক মারফত তাদেরকে ফোন করা হচ্ছে কর্মীদেরকে। এটা বাঁকুড়া জেলার খবর যে সেখানে বিডিও অফিস থেকে ফোন করে বলা হচ্ছে কর্মীদের, আপনারা সেন্টার কেন খোলেননি, আপনাদের ব্যবস্থা আমরা বুঝে নেবো পার্টির থেকে লোক গিয়ে তার বাড়িতে ঝামেলা করবে। তাহলে বুঝুন আমরা কোথায় কাজ করছি, কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি এই পরিস্থিতিতে। এবং আমাদের কর্মক্ষেত্রে যে শূন্য পদ বলছে যে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি যে শূন্য পদ পূরণ করতে হবে 6 লক্ষ। সেখানে আমাদের আইসিডিএস এর বিগত 13 বছর ধরে কোনো নিয়োগ নেই, কর্মী পদেও নেই এবং আমাদের হেল্পার পদেও নেই, অনেকটা শূন্য পদ। এক একজন ওয়ার্কারকে 3টে করে সেন্টার চালাতে হচ্ছে, সেখানে আমরা একটা অনারিয়াম পাই 9,000, যেটা বেড়ে 10,000 টাকা হয়েছে, এখনো হাতে পাইনি। সেই 10,000 টাকার বিনিময়ে 4টে সেন্টার মানে 40,000 টাকার কাজ। সেখানে একজন কর্মীকে 10,000 টাকার বিনিময়ে 40,000 টাকার কাজ করানো হচ্ছে, 4টে সেন্টারের কাজ করানো হচ্ছে, 4টে সেন্টারের বিল খরচ করাতে হচ্ছে, তারপরেও আমরা টাকা পাচ্ছি না। এই এত সমস্যার সমাধান হিসাবে কি দেখছেন? সমাধান প্রতিবাদ ছাড়া উপায় নেই, আন্দোলন, পথের আন্দোলন। কারণ কোর্টের আন্দোলনকে কোর্টের টাকা খরচ করে যারা মান্যতা নিয়ে এলো, দাবি ছিনিয়ে আনলো, সেটা কিন্তু মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার। তাহলে পথের আন্দোলনই একমাত্র বা এইরকম ধর্মঘট, এইরকম প্রতিবাদ ছাড়া আমাদের কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তন কি একটা সমাধান হতে? দেখুন, সরকারকে জনগণই গদিতে নিয়ে আছে, যে কোনো সরকার। বিগত 35 বছর আমরা দেখেছি সিপিএম ছিল, আমরা কেন্দ্রে দেখেছি কংগ্রেস ছিল কোনো এক সময়, এখন বিজেপি আছে। যে কোনো সরকার জনগণ তাকে নিয়ে আসে। তারা যদি জনগণের স্বার্থে কাজ না করে, তাহলে জনগণকেই তারা সিদ্ধান্তটা জানিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে। দাদা, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সুপ্রিম কোর্টে তার তরফ থেকে, সরকারের তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছিল, সেখানে রীতিমতো সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আজকে রীতিমতো সেই বিভাজনের উপর জল ঢেলে দিয়ে এইরকম একটা সফল ধর্মঘট হলো, কি বলবেন? আপনারা করলেন। এই মুখ্যমন্ত্রী সবসময়ই চায় সরকারি কর্মচারীদের তার অধিকার না দিতে। এই মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে কোন তলানিতে নিয়ে গেছে আপনারা দেখুন, আর নিজেদের কোথায় তুলেছে। একটা সামান্য ছোট্ট ব্যাখ্যা বলছি। 2011 সালে যখন এই মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় শাসন ক্ষমতায় আসেন, তখন মুখ্যমন্ত্রীর মাইনে ছিল মাত্র 8,500 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রীর মাইনে হয়েছে 2,10,000 টাকা। তাহলে কত গুণ মাইনে এই মন্ত্রীরা নিজেদের বাড়িয়ে নিল। মুখ্যমন্ত্রীরা কি মাইনে নেন না? যদি মাইনে না নেন, ওনার পকেটে লাখ টাকার ওপর দামি যে আইফোনটা আছে উনি কোত্থেকে কিনলেন? উনি ফোন বই বিক্রি করে টাকা, বই বিক্রি করে, উনি বই যেগুলো বিক্রি করছেন নিজে লিখে, বইয়ের আগা মাথা কিছু নেই, স্কুলগুলোতে জোর করে বই উনি কিনিয়ে দিচ্ছেন সরকারি পয়সার অপচয় করে। সেই বই বাচ্চারাও পড়ছেন, আপনারা দেখছেন ইউটিউবে ফেসবুকে চারিদিকে বই নিয়ে কত রকম খেলা মেলা হচ্ছে, লোক হাসি ঠাট্টা করছে। তাও ওই বইগুলো জোর করে বিক্রি করিয়ে উনি সেই পয়সা নিয়েছে। উনি খান কি? কিছু খান তো? উনি বস্ত্র পরেন তো নাকি বস্ত্র ছাড়া থাকেন? এই টাকাগুলি আসে কোত্থেকে? এটার তদন্ত হওয়া দরকার। বইগুলো যে ওনার বিক্রি হয়েছে, এটা জোর করে সরকারি টাকা নিজের পকেটস্থ করার একটা চক্রান্ত করেছেন উনি। এই মুখ্যমন্ত্রী নিজের মাইনে এত বাড়িয়েছেন, সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও। উনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন যে সরকারি কর্মচারীদের পয়সা এখনই দিতে পারবেন না, 31শে মার্চের পরে দেবেন। উনি সরকারি কর্মচারীদের মধ্যে 2টো শ্রেণী তৈরি করেছেন। একটা শ্রেণী করেছেন ডাইরেক্ট যারা সরকারি কর্মচারী, তাদের উনি দিয়ে দেবেন। বাকি যারা শিক্ষক, পৌরসভা, অন্যান্য কর্মচারী আছেন, তাদের দিয়ে দেবেন না। অর্থাৎ উনি চাইছেন 2টো শ্রেণীর কর্মী নিজেদের মধ্যে লড়াই করুক। উনি যেই চালটা চেলেছিলেন সেটা সম্পূর্ণ ভুল প্রমাণ হয়েছে। আজকে আপনারা দেখেছেন সমস্ত রকম সরকারি কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছে, বন্ধ সর্বাত্মক হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর মুখে চুনকালি। আপনারা দেখেছেন এসআইআর নিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ওয়াই চ্যানেলে ধর্মতলায় আন্দোলনে বসেছিলেন, মাত্র 5 দিন পরে উঠে যেতে হলো ওনাকে। ওখানে উনি লোক পাননি, কলকাতার লোক তো পাননি, উনি গ্রামের দিক থেকে বাস ভর্তি করে লোক এনেছেন।
সেই লোকগুলো এসে এদিক ওদিক কলকাতায় ঘুরে বেরিয়েছে, ওনার সেই আন্দোলন স্থলে লোক হয়নি। শেষে বাধ্য হয়ে ভাইপো বলল, দিদি কে বলে বেশি শরীর খারাপ হচ্ছে, তুমি বাড়ি চলো, এখন অনেক লড়াই লড়তে হবে, এই কথা বলে আন্দোলন তুলে নিল। এই আন্দোলনের জেরে সুপ্রিম কোর্টে চড় থাপ্পড় খেলো। আপনারা দেখেছেন গ্যাস নিয়ে থালা ঘটি বাজিয়ে এরা খুব লাফালাফি করেছে, কিন্তু এই থালা ঘুটি বাজিয়ে লাফালাফি করার যুক্তি নেই। যেখানে পৃথিবী জুড়ে যুদ্ধ লেগেছে সেখানে গ্যাসের অভাব পড়তেই পারে, একটু একটু দাম বাড়তে পারে, সাধারণ মানুষ মেনে নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগে জবাব দিন যে আপনি এই গ্যাস প্রতি সিলিন্ডার পিছু কত টাকা আপনারা ট্যাক্স নিচ্ছেন, আর কেন্দ্র কত নিচ্ছে। কেন্দ্র যা নিচ্ছে আপনি তাই নিন, কেন্দ্র থেকে 4 গুণ বেশি ট্যাক্স নেবেন। আপনি ট্যাক্স ছাড়লেই তো দাম কমে যায়, সেটা কেন করছেন না? মাত্র 60 টাকা বেড়েছে, আপনি 240 টাকা ট্যাক্স নিচ্ছেন কেন? আপনি কেন্দ্রের মতো ট্যাক্স নিন, তাহলে দাম কমে যাবে। আপনি সেই সব না করে আপনি রাজ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছেন। শুধুমাত্র মিথ্যা ছড়ানোর একটা একদম একদম মুখ্যমন্ত্রী আগে বলতেন সততার প্রতীক, এখন আমরা দেখতে পাচ্ছি উনি মিথ্যার প্রতীক। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেছি যে আমি আছি বলে আপনারা ভালো আছেন। এইরকম আর এক সম্প্রদায় যদি জেগে ওঠে বাঁচতে পারবেন তো। উনি সরাসরি নাম না নিয়ে এটা মুসলিম কমিউনিটির জন্য বলেছে। এই পশ্চিম বাংলায় বা এই ভারতবর্ষে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি, আমাদের মধ্যে ভাইচারার সম্পর্ক আছে। মুখ্যমন্ত্রী সেখানে সুরসুরি দিচ্ছেন, এই সুরসুরি আপনার কেউ খাবে না। সবাই বুঝে গেছে যে আপনি মিথ্যার উপর আশ্রয় করে সব সময় চলেন, আপনি পশ্চিম বাংলাকে রসাতলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই বলি আপনি এই বাংলায় থাকতে পারবেন না। এইখানে আপনি রানী মহারানী আর আপনার ভাইপো হচ্ছে যুবরাজ। তো এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। পশ্চিম বাংলা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, আর এই অঙ্গরাজ্য হচ্ছে গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়। এখানে মহারানী থাকবে না, যুবরাজ থাকবে না। এখানে আপনারা মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী আর যে যুবরাজ আছেন এনারা সাধারণ মানুষের চাকর। হ্যাঁ, আবার বলছি আপনারা চাকর, আপনারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মাইনে নিচ্ছেন। রিক্সা চালায়, ভ্যান চালায়, সরকারি কর্মচারী আমরা যে দোকান থেকে জিনিসটা কিনি তার উপরে একটা ট্যাক্স হয়, আপনারা সেই টাকা থেকে মাইনে পান। অতএব আপনারা পশ্চিমবাংলার সাধারণ মানুষের চাকর, আপনারা না যুবরাজ না মহারানী। এই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। সাধারণ মানুষ যেমন আপনাকে এনেছে, 14 তলা থেকে ছুঁড়ে ফেলতে সময় লাগবে না। সেই ভোটের সময়ের জন্য অপেক্ষা করুন, আপনাদের দিন শেষ হয়ে এসছে। দাদা, আজকে সকাল থেকে ধর্মঘট ছিল, বলা চলে অনেকটাই সফল হয়েছে ধর্মঘট, কিন্তু সকাল থেকে যেটা চোখে রাখার বিষয় যে একদল লুম্পেন, একদল বাইক বাহিনী দাপট আমরা খেয়াল করলাম জেলা চত্বরে, হাইকোর্টের আশেপাশে। এই বাইক বাহিনী তো হয়তো নিশ্চয়ই গুন্ডা বাহিনী ওরা না। আর একটা জিনিস আমি বলে দিই, হয়তো ওনাদের ইনফ্লুয়েন্স হচ্ছে, সরকার হয়তো ভয় পেয়েছেন কর্মচারী মহলে একসাথে দেখে, ওনারা সরকারি মহলটা পুরোটাই ভয় পেয়ে গেছেন। কারণ আজকে যেভাবে কর্মচারী মহল একসাথে রাস্তায় নেমে গেছে আর আন্দোলন করিয়ে দেখিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আন্দোলনটা কি করে করতে হয়, এটা সরকারি কর্মচারীরা আজকে ওনাকে বুঝিয়ে দিয়েছেন। এটা জাস্ট একটা ট্রেলার ছিল। পিকচার দেখার জন্য আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি তৈরি থাকুন, পিকচার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আপনাকে দেখাবে। কারণ আমরা একটাই জিনিস স্পষ্টভাবে বলি, সরকারি কর্মচারীদের তাদের যদি ন্যায্য অধিকার থেকে উনি বঞ্চিত রাখেন, কর্মচারী সমাজ কিন্তু উনাকে পালানোর রাস্তা দেবে না। 1 ইঞ্চিও জমি দেব না উনাকে পালানোর জন্য। উনি যে ভাবছেন, বড় বড় কথা উনি বলে যাচ্ছেন। উনাকে একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, 2009 সালে যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময় একটা সরকারি কর্মচারী সমাবেশে গিয়ে উনি বলছিলেন যেই সরকার তাদের কর্মচারীদের দিয়ে দিতে পারে না, সেই সরকার কিভাবে ক্ষমতায় থাকতে পারে।
আজকে 2026 সালে আমরা সরকারি কর্মচারীরা ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি কি করে আজকে ক্ষমতায় আছেন সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিলেন? আপনারা যদি ঘুরে দেখেন ধর্মতলাকে ধর্মতলা বলে কেউ চেনে না, আজকে এটাকে সবাই ধর্ণতলা বলে চেনে। কেন? এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছেন রাজ্য সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী। আর এই যে গুন্ডা বাহিনী দল আপনারা যেটা দেখছেন না ঘুরে বেড়াচ্ছে, এটা কিছু নয়, ভয়, সরকারি কর্মচারীদের ভয় দেখে ওনারা ঘুরে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, তিনি গুন্ডা ছাড়িয়ে এনে বলেছিলেন, তাহলে তো তার কথা মতো এই গুন্ডাগুলো তারই পাঠান। দেখুন, উনি অনেক সময় অনেক কিছুই বলেন, পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হবে উনি সব জিনিসের ব্যাপারে বলেন সাবজুডিস, যে ম্যাটার বলবেন সাবজুডিস। ডিএর রায় হয়ে গেল সুপ্রিম কোর্টে, উনি বলছেন না সাবজুডিস ম্যাটার। কি করে সাবজুডিস হয় আমাদেরও মাথায় ঢুকে না। উনি বলেন যে গুন্ডা বাহিনীকে আমরা কন্ট্রোল করি। আরে কি করে কন্ট্রোল করেন আপনার গুন্ডা বাহিনীকে? এই গুন্ডা বাহিনী দিয়ে গোটা পশ্চিমবাংলাকে আপনি চালানোর চেষ্টা করছেন। কিন্তু আমরাও বলছি এই গুন্ডা বাহিনী কালচার আর এই যে সস্তা শ্রমের যে কারখানা আপনি তৈরি করতে চাইছেন সেইটার জন্য, সেইটাকে শেষ করার জন্য আজকে সরকারি কর্মচারীরা এক হয়েছেন। আর সংগ্রামী যৌথ মঞ্চ তার একটা মুখ আর সরকারি কর্মচারীদের একটা আওয়াজ হয়ে উঠে দাঁড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই সংগ্রামী যৌথ মঞ্চই ওনাকে দেখাবে এই গুন্ডা বাহিনীকে কি করে আমরা তাড়িয়ে দেবো, সেটা উনিও দেখবেন। এত সমস্যার সমাধান কি? সমাধান একটাই, আমরা একটাই জিনিস বলছি, উনাকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি আসুন আমাদের সাথে আলোচনায় বসুন, আমাদের ব্যাপারগুলো বুঝুন, আগে পড়াশোনা করুন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কর্মচারী সমাজ আমরা কি বলছি। আর উনাকে এটাও বলে দিই, উনি যদি আমাদের সাথে এখানে এসে না বসেন সরকারি কর্মচারীরা 1 ইঞ্চিও জায়গা দেবে না ওনাকে পালানো। আর একটা জিনিস বলে দিই, 14 তলা থেকে ওনাকে টেনে নিয়ে নাও আমরা কর্মচারী সমাজ, কারণ আজকে উনি আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন। ওই চেয়ারে বসার অধিকার উনার নেই। উনি যে বলেন না আমি গোটা পশ্চিমবাংলাকে সিভিক নিয়োগ করছি, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে সিভিক নিয়োগ করছেন, আমরা বলছি আমরা চাই ওখানে একটা সিভিক মুখ্যমন্ত্রী হোক। কারণ হচ্ছে যদি সিভিক মুখ্যমন্ত্রী না হয়, সিভিক মুখ্যমন্ত্রী হলে এই চিত্রটা হয় পশ্চিমবাংলা। যদি উনি সত্যিকারের মুখ্যমন্ত্রী হতেন তো আজকে গোটা সরকারি কর্মচারী সমাজ আজকে রাস্তায় বসতো না ধর্মতলায়। এই যে ছেলেমেয়েরা ওই পাশে আপনি দেখবেন ওরা ধর্নাতে বসে আছে, তাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, তারা আজকে রাস্তায় বসে থাকতো না, তারা নিজের কাজের যোগদান করতো। আর এই কর্মচারী সমাজ যে গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, সেই গোটা সরকারি কর্মচারী সমাজও আজকে মাথা উঁচু করে থাকতো। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আমরা বলছি উনি মুখ্যমন্ত্রী হবার আমার মনে হয় না ওনার মধ্যে এলিজিবিলিটি আছে। তাই আমরা বলছি ওখানেও একটা সিভিক মুখ্যমন্ত্রী হোক। কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি 15 বছরে উনি এখানে একটাই কালচার উনি তৈরি করেছেন, সেটা হচ্ছে কাটমানি, চুরি, এছাড়া এই সরকার আর কোনো কিছুই করতে পারেননি 15 বছরে। ওনাদের একটাই লক্ষ্য, সেখানে থেকে আমি কিভাবে কোথায় থেকে কাটমানি পাবো, চুরি করতে পারবো, সেই দিকেই ওনাদের লক্ষ্য। কিন্তু কর্মচারী সমাজ, সংগ্রামী যৌথ মঞ্চ, এই যে 3 বছর উপরে হয়ে গেল এই আন্দোলনটা, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু 1 ইঞ্চিও জায়গা দেবে না। লড়াইয়ের শেষ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চই দেখবে, আর জিতবো আমরাই। আর চোখে চোখ রেখে ওনাকে বারে বারে প্রশ্ন জিজ্ঞেস করবো। এটা জাস্ট একটা ট্রেলার, শুরু হয়ে গেছে, পিকচার সুপারহিট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তৈরি থাকুন। আপনার একটা জিনিস, আরেকটা জিনিস বলে রাখি, নেচার আর সিগনেচার আর পাল্টায় না। স্যাট থেকে শুরু করে হাইকোর্টে 6বার চড় খেয়েছেন সরকার, সুপ্রিম কোর্টে 7বার চড় খেয়েছেন, 8মবারও আবার চড় খাবেন। ওনাদের অভ্যেস হয়ে গেছে চড় খাওয়ার, আর একবার চড় খাবেন। আর সরকারি সমাজও দেখিয়ে দেবে সরকারি কর্মচারীরা কি করতে পারে, সে সরকারকেও দেখিয়ে দেবো আমরা।